শ্মশান থেকে যদি মৃতদেহ নিজে নিজে উধাও হয়ে যায়, আপনি কি বিশ্বাস করবেন? হাওড়ার এক হাসপাতালে বেওয়ারিশ লাশ একের পর এক হারিয়ে যাচ্ছিল। কেউ চুরি করছে না, সিসিটিভিতে কিছু নেই, কিন্তু অন্ধকার করিডোরে দেখা যাচ্ছিল এক অস্বাভাবিক ছায়া। তারানাথ তান্ত্রিক যখন শ্মশানে পৌঁছালেন, তিনি আবিষ্কার করলেন মৃতদেহ খাদক এক অঘরী শুধু মৃতকেই নয়, উন্মোচন করতে চলেছে জীবিতদের আরও ভয়ঙ্কর অপরাধ। এই গল্পে আসল রাক্ষসকে, অঘরী না মানুষ? আমার নাম সুব্রত মল্লিক, পেশায় সাংবাদিক। কলকাতার একটা বাংলা দৈনিকে কাজ করি। ক্রাইম রিপোর্টিং আমার বিষয়। যে ঘটনার কথা বলবো, সেই ঘটনা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা, এবং সেই ঘটনার কেন্দ্রে ছিলেন তারানাথ তান্ত্রিক। তারানাথ বাবুর সাথে আমার পরিচয় অনেক পুরনো। বছর 5 আগে একটা কেসে তার সাথে কাজ করেছিলাম। তারপর থেকে মাঝে মাঝে যোগাযোগ থাকত। কিন্তু এই গল্পে তারানাথ বাবু এসেছেন অনেক পরে। শুরুটা হয়েছিল অন্যভাবে। ঘটনার শুরু প্রায় 6 মাস আগে। আমি তখন হাওড়া জেলার একটা মিউনিসিপ্যাল হাসপাতাল নিয়ে একটা রিপোর্ট করছিলাম। সেখানকার মর্গ ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ উঠেছিল। হাসপাতালের নাম দেব না, কারণ এখনো মামলা চলছে। আমার একটা সূত্র ছিল সেই হাসপাতালে। তার নাম বিকাশ দাস, মর্গে কাজ করে। তার মুখ থেকেই প্রথম শুনলাম ঘটনাটা। স্যার, একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে। বিকাশ আমাকে ফোন করেছিল সেদিন সন্ধ্যায়। কি ব্যাপার? মর্গ থেকে মৃতদেহ উধাও হচ্ছে। আমি প্রথমে হেসে উড়িয়ে দিতে চেয়েছিলাম। কি বলছো, মৃতদেহ উধাও? হ্যাঁ স্যার, এই 3 মাসে 5 বার হয়েছে। ঠিক কি হচ্ছে? বেওয়ারিশ মৃতদেহ, যেগুলো কেউ দাবি করে না, সেগুলো আমরা রাখি কিছুদিন, তারপর দাহ করার জন্য পাঠানো হয়। কিন্তু মর্গ থেকে দাহগৃহে যাওয়ার মাঝখানে কিছু মৃতদেহ উধাও হয়ে যাচ্ছে। এবার আমি গম্ভীর হলাম। সিসিটিভি দেখেছি স্যার, কিছু ধরা পড়েনি। কেউ চুরি করছে না, মৃতদেহগুলো যেন নিজে থেকেই উধাও হয়ে যাচ্ছে। তুমি কি দেখেছো এই ঘটনা? হ্যাঁ স্যার, নিজের চোখে। একবার আমি নিজের ট্রলিতে করে 3টা মৃতদেহ নিয়ে যাচ্ছিলাম। দাহগৃহে পৌঁছে দেখি 2টো আছে, একটা নেই। তুমি পথে কোথাও থামোনি? না স্যার, সোজা গেছি, কিন্তু একটা জিনিস অনুভব করেছিলাম। কি? বিকাশের গলা কাঁপল। মনে হয়েছিল কেউ যেন আমাকে ফলো করছে, কিন্তু পেছনে তাকাতে সাহস হয়নি। পরদিন আমি সেই হাসপাতালে গেলাম। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার অমিতাভ রায় আমাকে দেখে খুশি হলেন না। আপনি সাংবাদিক, আপনাদের কাজ সমস্যা তৈরি করা। আমার কাজ সত্য জানা। আমি শান্ত গলায় বললাম, শুনেছি মর্গ থেকে মৃতদেহ হারিয়ে যাচ্ছে। গুজব, ভিত্তিহীন গুজব। তাহলে আমাকে মর্গ দেখাতে পারবেন? তিনি চুপ করে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, দেখুন, কিন্তু কিছু পাবেন না। মর্গ দেখলাম, সাধারণ মর্গ, রেফ্রিজারেটেড চেম্বার, রেজিস্টার বই। কিন্তু যখন রেজিস্টার দেখলাম, তখন একটা অসঙ্গতি ধরা পড়ল। এখানে লেখা আছে গত মাসে 8টা বেওয়ারিশ মৃতদেহ এসেছে। আমি বললাম, কিন্তু দাহের রেকর্ডে শুধু 5টার উল্লেখ আছে, বাকি 3টে? ডাক্তার রায় রেজিস্টার দেখলেন। তার কপালে ঘাম। এটা নিশ্চয়ই কোনো ভুল, ক্ল্যারিক্যাল এরর।
3 মাসে 15টা মৃতদেহের ক্ল্যারিক্যাল এরর? ডাক্তার রায় কিছু বললেন না। আমি বুঝলাম এখানে কিছু একটা আছে। সেদিন রাতে বিকাশ আমাকে আবার ফোন করল। স্যার, আজ আবার একটা মৃতদেহ এসেছে, বেওয়ারিশ। আগামীকাল সকালে দাহের জন্য পাঠানো হবে। তুমি কি মনে করো আবার উধাও হবে? জানি না স্যার, কিন্তু কিন্তু আমার খুব ভয় লাগছে। কেন? এই মৃতদেহটা অন্যরকম। এর মুখে একটা অদ্ভুত হাসি আছে, যেন সে জানে কি হতে চলেছে। আমি সিদ্ধান্ত নিলাম, আমি আগামীকাল সকালে আসব। তুমি আমাকে জানাবে কখন মৃতদেহ নিয়ে যাওয়া হবে। পরদিন সকাল 8টায় আমি হাসপাতালে পৌঁছলাম। বিকাশ আমাকে দেখে ইশারা করল, এখনই নিয়ে যাওয়া হবে স্যার। একজন স্টাফ ট্রলিতে করে মৃতদেহ নিয়ে বেরোল। আমি দূর থেকে ফলো করলাম। মর্গ থেকে দাহগৃহ দূরত্ব প্রায় 200 মিটার। হাসপাতালের পেছনের দিক দিয়ে একটা করিডর, তারপর একটা খোলা জায়গা, তারপর দাহগৃহ। স্টাফ ট্রলি ঠেলে এগিয়ে যাচ্ছে। আমি দূর থেকে দেখছি। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার ঘটল। স্টাফ থেমে গেল, ট্রলি থামল, কিন্তু স্টাফ ঘুরে তাকালো না। সে যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আমি এগিয়ে যেতে গিয়ে থেমে গেলাম, কারণ আমি দেখলাম ট্রলির পাশে একটা ছায়া। মানুষের ছায়া নয়, অনেক বড়, অস্বাভাবিক আকৃতির, এবং সেই ছায়া ট্রলির দিকে ঝুঁকছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি নড়তে পারছিলাম না, যেন আমার পাও যেন সিমেন্টে আটকে গেছে। তারপর ট্রলের উপর থেকে মৃতদেহ উঠে গেল। না, উঠে গেল বলতে যা বোঝায় তা নয়, যেন কেউ টেনে তুলে নিল, কিন্তু কেউ দেখা যাচ্ছে না। মৃতদেহ উপরে উঠে গেল এবং অদৃশ্য হয়ে গেল। সেই ছায়া মিলিয়ে গেল। স্টাফ আবার নড়তে শুরু করল, যেন কিছুই হয়নি। সে ট্রলি ঠেলে এগিয়ে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। এটা কি দেখলাম আমি? দাহগৃহে পৌঁছে স্টাফ বলল, মৃতদেহ কোথায়? ট্রলিতে তো নেই। কর্মচারীরা এসে দেখল, সত্যিই নেই। আবার হলো, একজন বলল। আবার উধাও হলো। কিন্তু কিভাবে? অন্যজন। কেউ জানে না। আমি বিকাশকে ডাকলাম। তুমি আমাকে বলেছিলে এরকম হয়, কিন্তু তুমি কি দেখেছ কিভাবে হয়? বিকাশ মাথা নাড়ল। না স্যার, কখনো দেখিনি। শুধু জানি পথে কেউ যেন ফলো করে, একটা উপস্থিতি, কিন্তু দেখা যায় না। আমি বুঝলাম এই ঘটনা আমার পক্ষে সামলানো সম্ভব নয়। এটা অতি প্রাকৃত, এবং অতি প্রাকৃত ঘটনার জন্য আমি একজনকেই চিনি, তারানাথ তান্ত্রিক। সেদিন সন্ধ্যায় আমি তারানাথ বাবুকে ফোন করলাম। তিনি তখন তার বাড়িতে। আমি পুরো ঘটনা বললাম। তিনি চুপ করে শুনলেন। তারপর বললেন, এই হাসপাতাল কোথায়? হাওড়ায়। হাসপাতালের পাশে কি শ্মশান আছে? আমি চমকে গেলাম। হ্যাঁ, কিভাবে জানলেন? কারণ এই ধরনের ঘটনা সাধারণত শ্মশানের কাছে ঘটে। মৃতদেহ উধাও হওয়া এটা একটা বিশেষ ধরনের ঘটনা। কি ধরনের? এমন কেউ আছে যে মৃতদেহ খায়। আমার গলা শুকিয়ে গেল। কে? সেটা জানতে হলে শ্মশানে যেতে হবে। তুমি কি আমার সাথে আসবে? কখন? আজ রাতে।
এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। রাত 10টায় তারানাথবাবু আমাকে নিয়ে সেই হাসপাতালে গেলেন। হাসপাতালের পেছনে শ্মশান, পুরনো শ্মশান। এখানে এখনো কাঠ পুড়িয়ে দাহ করা হয়। তারানাথবাবু শ্মশানে ঢুকলেন, আমি তার পেছনে। অন্ধকার, শুধু দূরে একটা চিতা জ্বলছে। শ্মশানের কর্মচারী কেউ নেই এখন। তারানাথবাবু থামলেন, চারপাশে তাকালেন। এখানে কেউ আছে। তিনি আস্তে বললেন, কে? এখনই দেখতে পাবে। তারপর তিনি একটা মন্ত্র পড়তে শুরু করলেন, উচ্চস্বরে। মন্ত্রের শব্দ শ্মশানে ছড়িয়ে গেল। হঠাৎ একটা শব্দ, গর্জনের মতো, এবং অন্ধকার থেকে বেরিয়ে এলো একটা অবয়ব, প্রকাণ্ড, মানুষের আকৃতির, কিন্তু মানুষ নয়। তার গায়ে ছাই লেপা, চুল এলোমেলো, চোখ দুটো লাল, এবং মুখে মুখে রক্ত লেগে আছে। আমার পা কাঁপতে শুরু করল। কে তুমি? তারানাথবাবু জিজ্ঞেস করলেন। অবয়বটা গর্জন করে উঠল, আমি ক্ষুধার্ত, আমি খাই, আমাকে খেতে দাও। তুমি মৃতদেহ খাও? হ্যাঁ, মৃতদেহ আমার খাদ্য। যা মৃত, যা পড়ে আছে, তা আমার। তারানাথবাবু কিছু বলতে যাচ্ছিলেন, অবয়বটা হঠাৎ লাফ দিল আমাদের দিকে। তারানাথবাবু দ্রুত একটা মন্ত্র পড়লেন। একটা আলোর দেয়াল তৈরি হলো আমাদের সামনে। অবয়বটা সেই দেয়ালে আছড়ে পড়ল, পিছিয়ে গেল। তুমি তান্ত্রিক, অবয়বটা বলল। তুমি আমাকে আটকাতে পারবে না। পারবো, তারানাথবাবু শান্ত গলায় বললেন, কিন্তু তার আগে তোমার সাথে কথা বলতে চাই। কি কথা? তুমি কে? কেন তুমি এখানে আছে? অবয়বটা হাসল, ভয়ঙ্কর হাসি। আমি সদাগত, অঘরী, যে শ্মশানে থাকে, যে মৃতকে খায়। আমি এখানে আছি কারণ এখানে আমার খাদ্য আছে। তুমি মানুষ ছিলে? অনেক বছর আগে, কিন্তু এখন না। এখন আমি অন্য কিছু। তারানাথবাবু একটু থামলেন, তারপর বললেন, তুমি শুধু মৃতদেহ খাও, নাকি জীবিতদেরও ক্ষতি করো? শুধু মৃত। জীবিত আমার খাদ্য নয়। আমি শুধু তাই খাই যা পড়ে আছে, যা কেউ চায় না। কিন্তু তুমি হাসপাতাল থেকে মৃতদেহ চুরি করছো। চুরি নয়, নিচ্ছি। যা ফেলে দেওয়া, যা বেয়ারিশ, তা আমার। তারানাথবাবু দীর্ঘক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তুমি অন্যায় করছো না, কিন্তু তোমার উপস্থিতি মানুষকে ভয় দেখাচ্ছে। আমার কি তাতে? আমি আমার কাজ করছি। হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে। তারানাথবাবু এগিয়ে গেলেন। তুমি শুধু পেয়রিশ মৃতদেহ খাচ্ছ না, তুমি এমন মৃতদেহ নিচ্ছ যার পরিবার আছে। মিথ্যা! অবয়বটা চিৎকার করে উঠল, আমি শুধু বেয়ারিশ নেই। তাহলে গত সপ্তাহে যে মৃতদেহ উধাও হয়েছিল, যার পরিবার খুঁজছিল, সেটা কি? অবয়বটা চুপ করে গেল। তুমি ভুল করছো সদাগত, তারানাথবাবু বললেন। তুমি হয়তো বুঝতে পারছো না কোনটা বেয়ারিশ আর কোনটা নয়, এবং এই ভুলের জন্য তোমাকে থামতে হবে। আমাকে কেউ থামাতে পারবে না। অবয়বটা আবার লাফ দিল। এবার তারানাথবাবু অন্য মন্ত্র পড়লেন। একটা উজ্জ্বল আলো অবয়বটাকে ঘিরে ফেলল। সে চিৎকার করে উঠল, তুমি আমাকে আটকাতে পারবে না। আমি ক্ষুধার্ত, আমি খাবো। তুমি খাবে, কিন্তু নিয়ম মেনে। তারানাথবাবু বললেন,
আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, শোনো। সেই রাতে তারানাথবাবু অঘোরের সাথে একটা চুক্তি করলেন। চুক্তিটা ছিল সহজ। অঘোরী শুধু সেই মৃতদেহ নেবে যেগুলো হাসপাতাল কর্তৃপক্ষ দাহের জন্য পাঠাবে, এবং তার আগে নিশ্চিত করবে যে মৃতদেহটি সত্যিই বেওয়ারিশ। বিনিময়ে তারানাথবাবু তাকে থামাবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন। অঘোরী রাজি হল। হয়তো তারানাথবাবুর শক্তি দেখে ভয় পেয়েছিল, হয়তো বুঝেছিল যে লড়াই করে কিছু হবে না। আমরা শ্মশান থেকে বেরিয়ে এলাম। আমি কাঁপছিলাম। আপনি তাকে ছেড়ে দিলেন? হ্যাঁ। কেন? সে তো অপরাধ করছে। তারানাথবাবু আমার দিকে তাকালেন। সে কি অপরাধ করছে? সে মৃতদেহ খাচ্ছে। যে মৃতদেহ কেউ চায় না, সে কোনো জীবিতকে ক্ষতি করছে না। কিন্তু এটা তো ঘৃণ্য। হ্যাঁ, হতে পারে, কিন্তু অপরাধ নয়। সে শুধু বেঁচে থাকার চেষ্টা করছে, তার নিজের উপায়। আমি কিছু বলতে পারলাম না। আর একটা কথা, তারানাথবাবু বললেন, অঘোরীরা শ্মশানের অংশ। তারা সেখানে থাকে। তারা মৃতকে ভক্ষণ করে। এটা 1000 বছরের ঐতিহ্য। আমরা কি সেই ঐতিহ্য ভাঙব? কিন্তু আমি জানতাম না এই ঘটনার একটা দ্বিতীয় অধ্যায় আছে, একটাটা অনেক বেশি ভয়ঙ্কর অধ্যায়। এবং সেই অধ্যায়ে অঘোরী নয়, সমস্যা হবে জীবিতরা। সেই কাহিনী পরের পর্বে। অঘোরীর সাথে তারানাথবাবুর চুক্তির পর প্রায় 2 মাস শান্তিতে কেটে গেল। হাসপাতালে আর মৃতদেহ উধাও হওয়ার ঘটনা ঘটল না, অথবা ঘটলেও কেউ জানল না। ডাক্তার অমিতাভ রায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বিকাশ দাস আর ভয় পেল না। আমি ভাবলাম ঘটনা শেষ হয়েছে, কিন্তু ভুল ভাবলাম। ঘটনাটা ঘটল এক রাতে। আমি তখন অফিসে। রাত প্রায় 11টা। ডেডলাইনের চাপে একটা রিপোর্ট শেষ করছিলাম। হঠাৎ ফোন এলো। নম্বর চিনতে পারলাম না। হ্যালো, আপনি সুব্রত মল্লিক, সাংবাদিক? কণ্ঠস্বর মহিলার, ভয়ার্ত। হ্যাঁ, কে বলছেন? আমার নাম প্রীতি সেনগুপ্ত। আমার আমার একটা সমস্যা হয়েছে। আমি শুনেছি আপনি তারানাথ তান্ত্রিককে চেনেন। হ্যাঁ, চিনি। কি সমস্যা? আমি আমি কাউকে মেরে ফেলেছি। আমার হাত থেকে কলম পড়ে গেল। কি বললেন? আমি আমার বাচ্চার আয়াকে মেরে ফেলেছি, ভুল করে। কিন্তু এখন এখন লাশ নিয়ে আমি কি করব? আমি বুঝতে পারলাম না কি বলবো। আপনি পুলিশে খবর দিয়েছেন? না, না, দিতে পারবো না। আমার স্বামী, আমার মেয়ে, সবকিছু শেষ হয়ে যাবে। প্লিজ আমাকে সাহায্য করুন। আমি সাংবাদিক, আমি কিভাবে? প্লিজ, আমি শুনেছি তারানাথবাবু এসব ব্যাপারে সাহায্য করেন। তার সাথে আমার দেখা করিয়ে দিন। আমি দীর্ঘক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, আপনার ঠিকানা দিন। আমি তারানাথবাবুকে ফোন করলাম, পুরো ঘটনা বললাম। তিনি শুনলেন। তারপর বললেন, আমি আসছি, তুমি আমার জন্য অপেক্ষা করো। আমরা দুজনে প্রীতি সেনগুপ্তের বাড়িতে গেলাম। বাড়িটা দক্ষিণ কলকাতায়, ভালো এলাকায়। প্রীতি সেনগুপ্ত দরজা খুললেন। 30-এর কাছাকাছি বয়স, চোখ ফোলা, কাঁদার দাগ। আসুন, প্লিজ। আমরা ভেতরে ঢুকলাম। ফ্ল্যাট ভালো, বড়, কিন্তু একটা ভারী পরিবেশ। প্রীতি আমাদের বসার ঘরে নিয়ে গেলেন। তারপর একটা ঘরের দিকে ইশারা করলেন। ওখানে
স্টোর রুমে। তারানাথবাবু সেই ঘরে গেলেন, আমি তার সাথে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন। স্টোর রুমে একটা মৃতদেহ পড়ে আছে, একজন তরুণী, মাথায় আঘাতের চিহ্ন। তারানাথবাবু মৃতদেহ পরীক্ষা করলেন, তারপর প্রীতির দিকে তাকালেন। এটা কিভাবে হলো? প্রীতি কাঁদতে শুরু করলেন। সে সে আমার মেয়েকে নিয়ে ভিক্ষা করত। আমি জানতে পারলুম আজ, রাগের মাথায় তাকে মারলুম ভুল করে, কিন্তু কিন্তু সে মারা গেল। আপনার স্বামী কোথায়? বাইরে, ব্যবসায়িক সফরে, কাল ফিরবে। আপনার মেয়ে? ঘুমাচ্ছে, সে কিছু জানে না। তারানাথবাবু দীর্ঘক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আপনি অন্যায় করেছেন, কিন্তু সেটা ভুলবশত। তবুও এটা খুন। আমি জানি, কিন্তু আমি পুলিশে যেতে পারবো না। আমার মেয়ে, আমার পরিবার। তাহলে আপনি কি চান? প্রীতি আমাদের দিকে তাকালেন। আমি শুনেছি হাসপাতালে মর্গ থেকে মৃতদেহ উধাও হয়। আপনারা যদি যদি এই মৃতদেহটা সেখানে। তারানাথবাবু থামিয়ে দিলেন। আপনি কি বলতে চাইছেন বুঝতে পারছি, কিন্তু এটা সম্ভব নয়। কেন? কারণ এটা অপরাধ, এবং আমি অপরাধে সাহায্য করি না। প্রীতি হাঁটু গেড়ে বসে পড়লেন। প্লিজ, আমার একটাই মেয়ে, সে আমাকে হারাতে পারবে না, প্লিজ। আমি দেখছিলাম, তারানাথবাবুর মুখে কোনো ভাব নেই। তারপর তিনি বললেন, আমি পুলিশে খবর দেব। না! প্রীতি চিৎকার করে উঠলেন, কিন্তু তারানাথবাবু ফোন বের করলেন। পরদিন সংবাদপত্রে খবর এলো, গৃহবধূ গ্রেপ্তার, আয়া হত্যার অভিযোগ। প্রীতি সেনগুপ্ত গ্রেপ্তার হয়েছেন, তার স্বামী ফিরে এসেছেন, মেয়ে এখন দাদু দিদার কাছে। আমি তারানাথবাবুকে ফোন করলাম। আপনি ঠিক কাজ করেছেন। জানি, কিন্তু সহজ ছিল না। কিন্তু একটা প্রশ্ন, যদি প্রীতি সেনগুপ্ত নিজে থেকে মৃতদেহ মর্গে নিয়ে যেতে এবং অঘোরী তা নিয়ে যেতে, তাহলে? তারানাথবাবু দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তাহলে অঘোরী দোষী নয়, কারণ সে জানে না মৃতদেহ কিভাবে এসেছে। কিন্তু যে মৃতদেহ সেখানে রেখেছে, সে দোষী। তার মানে অপরাধ মৃতদেহ খাওয়ায় নয়, অপরাধ খুনে, এবং খুনিকে শাস্তি পেতে হবে। আমি বুঝলাম, তারানাথবাবু সঠিক, কিন্তু আমি তখনও জানতাম না যে এই ঘটনার একটা তৃতীয় মোড় আছে, এবং সেই মোড়ে প্রশ্ন উঠবে, কে আসল অপরাধী? প্রীতি সেনগুপ্তের গ্রেপ্তারের পর আমি ঘটনাটা নিয়ে খোঁজ খবর নিতে শুরু করলাম। আয়ার নাম ছিল মঞ্জুরি দাস, বয়স 25। একটা চাইল্ড ট্রাফিকিং র্যাকেটের অংশ ছিল সে। পুলিশ তদন্ত করে জানল, মঞ্জুরি অন্তত 10টি পরিবারে কাজ করেছে, প্রতিটি পরিবারে বাচ্চাকে নিয়ে ভিক্ষা করেছে। কিন্তু একটা জিনিস পুলিশ খুঁজে পেল না, র্যাকেটের বাকি সদস্যরা। মঞ্জুরি একা কাজ করত না, তার পেছনে একটা সংগঠন ছিল, কিন্তু সেই সংগঠনের কোনো চিহ্ন পাওয়া গেল না। আমি বুঝলাম, এই র্যাকেট এখনো সক্রিয়, এবং হয়তো মঞ্জুরির মৃত্যু তাদের জন্য সুবিধাজনক হয়েছে। একজন সাক্ষী কম, কিন্তু আমি কি করতে পারি? তারপর একদিন বিকাশ দাস আমাকে ফোন করল। স্যার, একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি? আজ সকালে মর্গে একটা মৃতদেহ এসেছে, পুলিশ এনেছে, বলেছে এটা একটা র্যাকেটের সদস্য। নাম রেখা মণ্ডল, বয়স 30-এর কাছাকাছি। আমার মনে
একটা ঘণ্টা বাজল। এই রেখা মণ্ডল কিভাবে মারা গেল? সড়ক দুর্ঘটনা, পুলিশ বলেছে। কিন্তু কিন্তু মৃতদেহে কিছু অদ্ভুত চিহ্ন আছে, যেন যেন কেউ ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটিয়েছে। আমি তারানাথবাবুকে ফোন করলুম, পুরো ঘটনা বললুম। তিনি বললেন, আমি আসছি। আমরা মর্গে গেলাম। রেখা মণ্ডলের মৃতদেহ দেখলাম। তারানাথবাবু পরীক্ষা করলেন, তারপর বললেন, এটা দুর্ঘটনা নয়, খুন। কিভাবে বুঝলেন? মাথায় আঘাতের চিহ্ন, কিন্তু সেই আঘাত দুর্ঘটনায় হয় না, কেউ ইচ্ছাকৃতভাবে মেরেছে। কে? জানি না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, যে র‍্যাকেট মঞ্জুরি দাসের সাথে যুক্ত ছিল, এই রেখা মণ্ডলও তার সাথে যুক্ত ছিল। এবং কেউ একজন এই র‍্যাকেটের সদস্যদের মারছে, মনে হচ্ছে তাই। আমরা পুলিশকে জানলাম, কিন্তু পুলিশ তেমন গুরুত্ব দিল না। তাদের মতে এটা সাধারণ দুর্ঘটনা, কিন্তু আমি জানতাম এটা দুর্ঘটনা নয়। এবং আমি এও জানতাম এই খুনের সাথে প্রীতি সেনগুপ্তের কোনো সম্পর্ক নেই, কারণ সে তখন জেলে। তাহলে কে? সেই রাতে তারানাথবাবু আমাকে বললেন, আমরা শ্মশানে যাব। কেন? কারণ অঘরীর সাথে কথা বলতে হবে, হয়তো সে কিছু জানে। আমরা শ্মশানে গেলাম। অন্ধকার, নীরব। তারানাথবাবু মন্ত্র পড়লেন, অঘরী এলো। কে ডাকছে? আমি, তারানাথ। কি চাও? তুমি কি সম্প্রতি কোনো মৃতদেহ নিয়েছে? হ্যাঁ, গতকাল একটি। সেই মৃতদেহ কিভাবে মারা গিয়েছিল? অঘরী থামল, তারপর বলল, খুন, কেউ মেরেছে, আমি জানি। তুমি জানো কে মেরেছে? না, কিন্তু আমি জানি কেন। কেন? অঘরী একটা ভয়ঙ্কর হাসি হাসল। প্রতিশোধ। কেউ প্রতিশোধ নিচ্ছে। তারানাথবাবু এবং আমি তাকালাম একে অপরের দিকে। প্রতিশোধ? কে? কেন? এই প্রশ্নের উত্তর আমরা পেয়েছিলাম পরের পর্বে, এবং সেই উত্তর ছিল চমকপ্রদ। প্রতিশোধ, এই শব্দটা আমার মাথায় ঘুরছিল। কে প্রতিশোধ নিচ্ছে? কার বিরুদ্ধে? তারানাথবাবু এবং আমি পরদিন পুলিশ স্টেশনে গেলাম রেখা মণ্ডলের কেস সম্পর্কে জানতে। ইন্সপেক্টর দেবব্রত চক্রবর্তী আমাদের দেখে খুশি হলেন না। আপনারা আবার এসেছেন, এটা সাধারণ দুর্ঘটনা, কিছু নেই এখানে। কিন্তু স্যার, আমি বললাম, রেখা মণ্ডল একটা চাইল্ড ট্রাফিকিং র‍্যাকেটের সদস্য ছিল, মঞ্জুরি দাসের মতো। এটা কি কাকতালীয়? ইন্সপেক্টর থামলেন। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, কেউ হয়তো এই র‍্যাকেটের সদস্যদের মারছে, একে একে। কিন্তু কে? কেন? এটাই তো খুঁজে বের করতে হবে। ইন্সপেক্টর দীর্ঘক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, ঠিক আছে, আমি তদন্ত করব। সেদিন বিকেলে আমি প্রীতি সেনগুপ্তের স্বামী অভিজিৎ সেনগুপ্তের সাথে দেখা করলাম। অভিজিৎ একজন ব্যবসায়ী, রিয়েল এস্টেট, বেশ সফল। আপনি আমার স্ত্রীর সম্পর্কে লিখতে চান? তিনি ঠান্ডা গলায় বললেন। অভিজিৎ, তিনি ঠান্ডা গলায় বললেন, না, আমি শুধু কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। কি প্রশ্ন? মঞ্জুরি দাস, সে আপনার বাড়িতে কতদিন কাজ করত? 6 মাস। এই 6 মাসে আপনি কি সন্দেহ করেছিলেন যে সে আপনার মেয়েকে নিয়ে ভিক্ষা করছে? অভিজিৎ চুপ করে রইলেন, তারপর বললেন, না, আমি জানতাম না। কিন্তু আপনার স্ত্রী জানতেন,
এবং তিনি মঞ্জুরিকে মেরে ফেলেছেন। হ্যাঁ, এবং এখন তিনি জেলে। ন্যায় হয়েছে। ন্যায়? আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার মেয়েকে 6 মাস ধরে ভিক্ষায় ব্যবহার করা হয়েছে এবং আপনি বলছেন ন্যায় হয়েছে শুধু একজনকে মেরে? অভিজিৎ আমার দিকে তাকালেন। তার চোখে একটা অদ্ভুত ভাব। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, মঞ্জুরি একা ছিল না, একটা পুরো র‍্যাকেট ছিল। তাদের সবাইকে কি শাস্তি পাওয়া উচিত নয়? অভিজিৎ উঠে দাঁড়ালেন। আপনি এখন যান, আমার আর কোনো কথা নেই। কিন্তু আমি তার চোখে যা দেখলাম তা আমাকে ভাবিয়ে তুলল। তিনি কি কিছু জানেন? তিনি কি কিছু করছেন? সেই রাতে তারানাথবাবু আমাকে ফোন করলেন। সুব্রত, আর একটা মৃতদেহ পাওয়া গেছে। কে? নাম সোনালী ঘোষ, চাইল্ড ট্রাফিকিং র‍্যাকেটের আরেক সদস্য। কিভাবে মারা গেল? হৃদরোগে আক্রান্ত, অন্তত পুলিশ তাই বলছে। কিন্তু আমার সন্দেহ হচ্ছে এটাও খুন। আমি বুঝলাম, কেউ একজন সত্যি এই র‍্যাকেটের সদস্যদের একে একে মারছে। আপনার কি কোনো সন্দেহ আছে কে করছে? একটা নাম মাথায় আছে, কিন্তু নিশ্চিত নই। কে? অভিজিৎ সেনগুপ্ত। আমি চমকে গেলাম। কিন্তু কেন? কিভাবে? কেন? কারণ তার মেয়েকে ভিক্ষায় ব্যবহার করা হয়েছে এবং তার স্ত্রী এখন জেলে। সে প্রতিশোধ নিতে চাইছে। কিন্তু কিভাবে সে এদের খুঁজে পাচ্ছে? এটাই প্রশ্ন। পরদিন আমরা অভিজিৎ সেনগুপ্তকে আবার খুঁজলাম, কিন্তু তিনি বাড়িতে নেই, অফিসেও নেই। তার সহকারী বলল, স্যার বলে গেছেন তিনি কয়েকদিন বাইরে যাচ্ছেন। কোথায়? বলেননি। আমরা তার মোবাইল নম্বরে ফোন করলাম, সুইচ অফ। তারানাথবাবু বললেন, আমাদের শ্মশানে যেতে হবে, অঘরীর সাথে আবার কথা বলতে হবে। শ্মশানে গিয়ে তারানাথবাবু অঘরীকে ডাকলেন। অঘরী এলো। এবার তার হাতে কিছু একটা আছে, একটা মোবাইল ফোন। এটা কিভাবে পেলে? তারানাথবাবু জিজ্ঞেস করলেন। আজ যে মৃতদেহ এসেছে তার সাথে ছিল। তারানাথবাবু ফোনটা নিলেন, দেখলেন, তারপর আমাকে দিলেন। ফোনের স্ক্রিনে একটা মেসেজ। পরেরটা রমা দত্ত, ঠিকানা পার্ক সার্কাস। আমি তারানাথবাবুর দিকে তাকালাম। এটা একটা হিট লিস্ট। হ্যাঁ, কেউ একজন এই র‍্যাকেটের সদস্যদের তালিকা তৈরি করেছে এবং একে একে মারছে। অভিজিৎ সেনগুপ্ত? সম্ভবত। কিন্তু আমাদের এখন রমা দত্তকে খুঁজতে হবে, তাকে বাঁচাতে হবে। আমরা পার্ক সার্কাসে গেলাম। রমা দত্তের ঠিকানা খুঁজে পেলাম। একটা পুরনো বিল্ডিং, দোতলায় তার ফ্ল্যাট। আমরা দরজায় টোকা দিলাম, কেউ দরজা খুলল না। তারানাথবাবু দরজায় কান পাতলেন। ভেতরে কেউ আছে, কিন্তু সাড়া দিচ্ছে না। আমরা দরজা ভাঙলুম। ভেতরে ঢুকে দেখলুম রমা দত্ত মেঝেতে পড়ে আছে, অচেতন, কিন্তু মৃত নয়। এবং তার পাশে দাঁড়িয়ে আছে অভিজিৎ সেনগুপ্ত, হাতে একটা ইঞ্জেকশন। থামুন! তারানাথবাবু চিৎকার করে উঠলেন। অভিজিৎ ঘুরে তাকালেন। তার মুখে কোনো অনুশোচনা নেই। এরা আমার মেয়েকে ব্যবহার করেছে, এদের শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ, কিন্তু এভাবে নয়। তারানাথবাবু এগিয়ে গেলেন। আপনি খুনি হয়ে যাচ্ছেন। আমার স্ত্রী খুনি, আমি কেন নই? কারণ আপনার স্ত্রী ভুল করে মেরেছেন,
রাগের মাথায়। কিন্তু আপনি পরিকল্পনা করে মারছেন, এটা ভিন্ন। অভিজিৎ হাসলেন, তিক্ত হাসি। পার্থক্য কি? ফলাফল তো একই। না, পার্থক্য আছে, এবং আইনের চোখে আপনি আরও বড় অপরাধী। আমি তখন পুলিশকে ফোন করে ফেলেছি, তারা আসছে। অভিজিৎ বসে পড়লেন। আমার মেয়ে, আমার ছোট্ট মেয়ে, তাকে ভিক্ষায় ব্যবহার করা হয়েছে। এই অপমান, এই যন্ত্রণা আমি কি সহ্য করব? তারানাথবাবু তার পাশে বসলেন। আমি বুঝতে পারছি আপনার কষ্ট, কিন্তু প্রতিশোধ নেওয়া সমাধান নয়। এতে আপনার মেয়ে কি ফিরে পাবে তার শৈশব? আপনার স্ত্রী কি ফিরে পাবেন তার স্বাধীনতা? অভিজিৎ কাঁদতে শুরু করলেন। পুলিশ এলো। অভিজিৎ সেনগুপ্তকে গ্রেপ্তার করা হলো। রমা দত্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সে বেঁচে গেল। পরদিন অফিসে বসে আমি পুরো ঘটনা লিখছিলাম। একজন মা যিনি তার সন্তানকে রক্ষা করতে গিয়ে খুনি হলেন। একজন বাবা যিনি প্রতিশোধ নিতে গিয়ে খুনি হলেন। এবং একটা র্যাকেট যা শিশুদের ব্যবহার করে টাকা কামায়। কে এখানে সবচেয়ে বড় অপরাধী? তারানাথবাবু আমাকে ফোন করলেন। তুমি কি লিখছ? পুরো ঘটনা? এবং তোমার সিদ্ধান্ত কি? কে অপরাধী? আমি দীর্ঘক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, সবাই, এবং কেউ নয়। ব্যাখ্যা করো। প্রীতি সেনগুপ্ত অপরাধী, কারণ তিনি মেরেছেন, কিন্তু তিনি নিজে একজন শিকারও। মঞ্জুরি দাস অপরাধী, কারণ সে চাইল্ড ট্রাফিকিং করত, কিন্তু সে নিজেও হয়তো কোনো বড় সংগঠনের শিকার। অভিজিৎ সেনগুপ্ত অপরাধী, কারণ তিনি প্রতিশোধ নিয়েছেন, কিন্তু তিনি একজন পিতা যিনি তার সন্তানের জন্য লড়েছেন। তাহলে আসল অপরাধী কে? সেই সমাজ যেখানে চাইল্ড ট্রাফিকিং সম্ভব, সেই ব্যবস্থা যেখানে দরিদ্র মানুষ এই কাজ করতে বাধ্য হয়, এবং সেই নীরবতা যার ফলে এসব ঘটনা চলতে থাকে। তারানাথবাবু দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তুমি সঠিক। অপরাধের শেকড় অনেক গভীরে। সেদিন রাতে আমি আবার শ্মশানে গেলাম, একা। অঘরী সেখানে ছিল, একটা মৃতদেহ নিয়ে। বেয়ারিশ। সে আমাকে দেখে থামল। তুমি এসেছ? হ্যাঁ, একটা প্রশ্ন করতে। কি? তুমি মৃতদেহ খাও, কিন্তু তুমি কি জানো সেই মৃতদেহ কিভাবে মৃত হয়েছে? কে মেরেছে? অঘরী চুপ করে রইল। তারপর বলল, জানি, কিন্তু আমার কি? আমি তো মৃতকে খাই, জীবিত নয়। কিন্তু তুমি কি কখনো ভাবো তুমি যা খাচ্ছ তার পেছনে কি ঘটনা আছে? অঘরী হাসল। আমি অঘরী, আমি সব খাই, পবিত্র অপবিত্র, আমার কাছে সব এক। মৃত্যু সবাইকে সমান করে দেয়। আমি বুঝলাম, অঘরী ঠিক। মৃত্যুর পর সবাই সমান, খুনি এবং শিকার, অপরাধী এবং নিরপরাধ। কিন্তু জীবনে আমরা সবাই অপরাধী এবং শিকার একই সাথে। ঘটনার 3 মাস পর আমি প্রীতি সেনগুপ্তের সাথে দেখা করলাম, জেলে। তিনি অনেক চিকন হয়ে গেছেন, চোখে অন্ধকার। আমার মেয়ে কেমন আছে? তিনি জিজ্ঞেস করলেন। ভালো আছে, তার দাদু দিদার সাথে। আর আমার স্বামী?
তিনিও জেলে। প্রীতি কাঁদতে শুরু করলেন। আমরা কি ভুল করেছিলাম? শুধু আমাদের মেয়েকে রক্ষা করতে চেয়েছিলাম। আমি কিছু বলতে পারলাম না। তারপর বললাম, আপনারা কিছু ভুল করেননি, কিন্তু আপনারা অন্যায় পথ বেছে নিয়েছিলেন, এবং অন্যায় পথ কখনো সঠিক ফল দেয় না। তাহলে সঠিক পথ কি ছিল? পুলিশে যাওয়া, আইনকে কাজ করতে দেওয়া, প্রতিশোধ নেওয়া নয়, ন্যায় চাওয়া। প্রীতি মাথা নামিয়ে নিলেন। এখন বুঝতে পারছি। আজ প্রায় 1 বছর হয়ে গেল সেই ঘটনার। প্রীতি সেনগুপ্ত এবং অভিজিৎ সেনগুপ্ত দুজনেই জেলে। তাদের মেয়ে তার দাদু দিদার কাছে। চাইল্ড ট্রাফিকিং র্যাকেট ভেঙে গেছে। পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে। এবং অঘরী, সে এখনো শ্মশানে আছে, তার কাজ করে যাচ্ছে। তারানাথবাবু আমাকে একদিন বলেছিলেন, সুব্রত, এই ঘটনা থেকে কি শিখলে? আমি বলেছিলাম, অপরাধ এবং শাস্তি, এই দুটোর মধ্যে একটা সরল রেখা নেই। জীবন অনেক জটিল। সঠিক। এবং আরেকটা জিনিস শিখেছ কি? যে আমরা মানুষরা কখনো কখনো অঘরীর চেয়েও ভয়ঙ্কর। অঘরী শুধু মৃতকে খায়, কিন্তু আমরা জীবিতদের জীবন খেয়ে ফেলি। আমি মাথা নাড়লুম। তারানাথবাবু সত্যি বলেছেন। এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী অঘরী নয়, সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী আমরা মানুষ, যারা লোভে, ক্রোধে, প্রতিশোধে অন্যদের জীবন নষ্ট করি এবং তারপর নিজেরাও ধ্বংস হই। অঘরী অন্তত সৎ। সে জানে সে কি, এবং সে তার কাজ করে। কিন্তু আমরা নিজেদের ন্যায়ের রক্ষক ভাবি, কিন্তু শেষমেশ হয়ে যাই অপরাধী। এই শিক্ষা আমি পেয়েছি শ্মশানের খাদক থেকে, এবং এই শিক্ষা আমি কখনো ভুলব না। সুব্রত মল্লিক। এই ঘটনার বহু মাস পর সুব্রত আমার কাছে এসেছিল। আপনি কি মনে করেন আমরা ঠিক কাজ করেছিলাম? সে জিজ্ঞেস করেছিল। আমি বলেছিলাম, কোন কাজ? অভিজিৎকে আটকানো? হ্যাঁ, হয়তো সে সঠিক ছিল। হয়তো সেই র্যাকেটের সদস্যদের শাস্তি পাওয়া উচিত ছিল। শাস্তি পাওয়া উচিত, কিন্তু খুন করে নয়, আইনের মাধ্যমে। কিন্তু আইন তো ধীরগতির। অনেক অপরাধী পার পেয়ে যায়। হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে আমরা নিজেরা বিচারক হব, কারণ তখন আমরা এবং অপরাধীর মধ্যে পার্থক্য কি থাকে? সুব্রত চুপ করে রইল। আমি বললাম, দেখো, অঘরী মৃতদেহ খায়। এটা ঘৃণ্য মনে হতে পারে, কিন্তু সে কোনো জীবিতকে ক্ষতি করে না। সে তার প্রকৃতি অনুসরণ করে, এবং সেই প্রকৃতিতে কোনো বিদ্বেষ নেই, কোনো প্রতিশোধ নেই। কিন্তু মানুষ যখন প্রতিশোধ নেয়, তখন সে তার মানবতা হারায় এবং হয়ে যায় পশুর চেয়েও নিকৃষ্ট। সুব্রত মাথা নাড়ল। বুঝেছি। এই গল্পের শিক্ষা একটাই, অন্যায়ের জবাব অন্যায় নয়, প্রতিশোধ কখনো সমাধান নয়, এবং আমরা যখন রাক্ষস হয়ে যাই রাক্ষসদের শাস্তি দিতে, তখন আমরা নিজেরাই রাক্ষস হয়ে যাই। এই সত্য মনে রাখা দরকার সব সময়। তারানাথ।